মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন আজকের বিশেষ গল্প, যদি বলো রঙিন। জীবনের কোনো না কোনো সময়ে আমরা এমন কাউকে না কাউকে ভালোবেসেছি, যাদের চাইলেও সশরীরে দেখতে পাওয়ার সুযোগ আমাদের নেই। মনের যতই কাছে থাকুক না কেন, ধরা ছোঁয়ার বাইরেই তাদের উপস্থিতি মানিয়ে নিতে হয় আমাদের। যদি বা কখনো দেখা হয়েও যায়, তা এত অল্প সময়ের জন্য যে মন ভরে না তাতে। কিন্তু জোর করে আবার আটকে রাখাও যায় না, বিশেষ করে আমাদের আজকের গল্পের নায়ক কনকের পক্ষে একেবারেই সম্ভব নয়। তবে এই গল্পের নায়ক শুধু কনক নয়, তার সঙ্গে একটা গোটা শহর। কোন শহর না শুনলে বুঝতে পারবেন না। শুনতে থাকুন মিডনাইট হরর স্টেশনের বিশেষ গল্প, যদি বলো রঙিন। খানিক গালাগালি করার পর থুতু ফেলার মতো একটা শব্দ করে বেরিয়ে গেল বিমলেশদা। রোজকার মতো আজও কোনো প্রতিবাদ করতে পারেনি কনক। তবে সুখের কথা, গালাগাল খাওয়াটা আজকাল অভ্যাসে পরিণত হয়ে গেছে, আলাদা করে আর গায়ে লাগে না। তাছাড়া গালাগাল তো আজ কম দিন খাচ্ছে না। ছেলেবেলা থেকেই পড়াশোনায় মতিগতি নেই তার। টিউশন টিচার রোজ রিপোর্ট করে যেত বাবার কাছে, আর বাবা ঘরের দরজা বন্ধ করে একটা কাঠের স্কেল নিয়ে এলো পাথারি ধুনে দিত কনুই থেকে কবজি অব্দি। তারপর একবার ক্রিকেট শিখতে ভর্তি হলো পাড়ার ক্লাবে। সেখানে সারা দিন ফিল্ডিং করাতো রাজেন স্যার। একটা বল গলে গেলেই গাঁটটা খেত, মাথা ফুলে থাকতো সারাদিন। তারপর বড় হতে হতে গালাগালের ধরন বদলে গেল। বাংলার বদলে ছোট লোকের মুখে হিন্দি ও বাবু সাহেবদের মুখে ইংরেজি গালাগাল খেতে শুরু করলো। কাঁধ আর একটু ঝুঁকে গেল, চোখে চশমার ফ্রেম আরেকটু মোটা হলো, কপাল আরেকটু ঢাকা পড়ল চুলে। পাশের কিউবিকল থেকে একটা ওরই বয়সী মেয়ে মুখ টিপে টিপে হাসছে ওর দিকে চেয়ে। কনক বিমলেশদার কাছে দাবড়ানি খেলেই ভারী মজা পায় সবাই। এইটুকুই আনন্দ। ওদের বাড়িতে টিভি কিংবা ভিডিও গেম নেই মনে হয়। কনকের নিজের বাড়িতে দুটো বয়স্ক মা বাবা আর গোটা কতক বিড়াল আছে। বিড়ালগুলো কনককে তেমন ভালোবাসে না, খায় দায়, তারপর উদাসীন মুখ করে চলে যায়। কিন্তু এ আর এমন কি বড় কথা? তাচ্ছিল্য আর উদাসীনতা নিয়েই তো সে বড় হয়েছে। তবে আপনি কি ভাবছেন এইরকম ভ্যাবলাকান্ত ভোদাই মার্কা একটা ছেলের গল্প কেন বলতে বসেছি আপনাকে? জানবেন, তেমন কিছু ছাম্মাকছাল্য না থাকলে এই শর্মা গল্প বলতে বসে না। তবে না, সব সুতো আমি একসঙ্গে ছাড়ছি না। আপাতত চলুন তো এই কনকের মাথার ভিতরে ঢুকে পড়া যাক। দেখি এত গালাগাল খেয়ে জানলার দিকে চেয়ে ছেলেটা ভাবছেটা কি। ওমা, এই যে পেল্লায় কাণ্ড! ভারী মিষ্টি একটা জায়গার কথা ভাবছে কনক। এমন একটা জায়গা যেখানে সারাক্ষণ বৃষ্টি পড়ে, গাছপালায় ভর্তি চারিদিক। তবে জঙ্গল নয়, একটা পাঁচিল দেখা যাচ্ছে। পাঁচিলের ভেতরে একটা একতলা বাড়ি, তার ভেতরে কেউ থাকে। কনক বারবার তাকেই দেখার চেষ্টা করছে। ব্যাপার কি বলুন তো? বেটার মাথায় এইসব ভাবনা চিন্তা আসছে কি করে? আরে মশাই, আমি তো জানি, আপনাদের একটু গেস করতে বলছিলাম আর কি। যাকে সামান্য একটু রহস্য তৈরি করে দিয়েছি তো, এই ঠেলাতেই শেষ অবধি গল্পটা শুনবেন। নিশ্চিন্তি। যাকে আসুন, একটা গাঁজাখুরি গল্প বলা যাক আপনাকে। পেল্লায় শব্দ করে জবরজং ট্রেনটা শিয়ালদা স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে এসে দেহ রাখল। কনকের বরাবর মনে হয়েছে ট্রেন জিনিসটা ভীষণ অহংকারী।
প্ল্যাটফর্ম কাঁপিয়ে হুইসেল দিয়ে লোকজনের পিলে চমকে নিজেকে জাহির করে এমনভাবে লাইনে আসবে যেন লোকজন চোখ টেরিয়ে বলে, হ্যাঁ কেউ একটা এলেন বটে। তাছাড়া যেসব লোক ট্রেনে ওঠানামা করে তাদের দেখলেই ভয় হয় কনকের। ভারী লক্ষ্যাভিমুখী এক বজ্ঞা লোকজন সব। কনক যদ্দূর সম্ভব ট্রেন এড়িয়ে চলে। একান্ত দরকার না হলে উঠতে চায় না। আজ একান্ত দরকার, এমন ভয়াবহ দরকার এর আগে আসেনি কনকের জীবনে। তাই 10:30 বাজতে না বাজতেই বাড়ি থেকে বেরিয়ে অফিস কেটে এইখানে হাজির হয়েছে সে। আপাতত তার সামনে কাতারে কাতারে মানুষের কালো মাথা সমুদ্রের মতো ঢেউ হয়ে এগিয়ে চলেছে। সেই সমুদ্রের জলে কয়েকটা ছাতা ভেসে আছে আর গুটি কয়েক টাক। পকেট থেকে রুমাল বের করে নিজের কপালের ঘাম মুছল কনক। ট্রেনের জমকালো আওয়াজটা ওর বুকের ভিতর আলগা সুতোটাকে এক তারার মতো কাঁপিয়ে দিল। এসে গেছে ট্রেনটা। ও কি নেমে পড়েছে এতক্ষণে? লোকজনের ভিড়ে দেখা যাচ্ছে না ট্রেনের দরজাগুলো। একটা হকারের ডাকে হুঁশ ফিরল কনকের। ওর পাশ দিয়ে এগিয়ে যাচ্ছে লোকটা। কোলের উপরে সদ্যজাত শিশুর মতো ধরা একটা প্লাস্টিকের প্যাকেট, তাতে রং বেরঙের লজেন্স রাখা আছে। কনক ভাবল এই লোকটাকে কে যে টফি বেচার বুদ্ধি দিয়েছিল কে জানে। বড়দের কথা না হয় বাদই দিল, আজকালকার বাচ্চারাও টফি খায় না। এর থেকে জলের বোতল কিংবা অনলাইন লটারির টিকিট বেশ লাভজনক, তাতে দাঁতে পোকাও হয় না। এই টফি থামো না। ওর নাম টফি নয় দাদা, পাঁঠার মাংস কিনতে গিয়ে দোকানদারকে কি পাঁঠা বলেন? কনক বুঝল লোকটা টফি বেচলেও প্রোডাক্টের সঙ্গে নিজের পরিচয়টুকু লোককে চুষে খেয়ে নিতে দেয় না। সে একটু হেসে বলল, আহা রাগ করো কেন দাদা, আমি আসলে একটু চাপে আছি কিনা তাই কি বলতে কি বলে ফেলেছি। এক্সাইটমেন্টও। লোকটা রীতিমতো ইংরেজি জানে বলে মনে হলো কনকের। কেন, হয়েছেটা কি? আসলে আমি একজনের সঙ্গে দেখা করতে এসেছি আজ। ট্রেনেই এসেছে বুঝলেন কি না, কিন্তু একটা মুশকিল হয়েছে। কিরকম মুশকিল? মানে বাড়ি থেকে বেরোনোর সময় উত্তেজনায় কিছু গিফট টিফট আনতেই ভুলে গেছি। ওই টফি দেওয়াই ঠিক হবে কি বলুন? সে কবিস। হ্যাঁ সে কি? আহা, এ তো আজব ছেলে, অর্ধেক কথা শুনেই হেঁকে দেয়। বলছি ওই যে সে কবিসের বিজ্ঞাপন মারা দোকানটা দেখেছ? কনক চেয়ে দেখে প্ল্যাটফর্মের অপর প্রান্তে সত্যিই একটা ওরকম বিজ্ঞাপন আছে। ওইটার সামনে গেলেই দেখবে মুকুলের ফুলের দোকান। কথাটা বলেই খৈনি খাওয়া দাঁত বের করে হাসলো লোকটা। সমাপতনটা খেয়াল করলে খোকা, মুকুল ফুল বেচছে, যাকে ওর কাছ থেকে ফুল কিনে দিয়ে দিও। কনক পত্রপাঠ সেদিকে পা বাড়াতে যাচ্ছিল, লোকটা পিছু ডাকলো। শোনো হে ছোকরা, তোমার তো আক্কেল টাক্কেল করে আছে বলে মনে হচ্ছে না। ফুল বলতে আবার জবা কি আকন্দ কিনে ফেলো না, ওতে ঠাকুরের পুজো হয়। কনক ফিরেই যাচ্ছিল, মাথা ঘুরিয়ে পকেট থেকে 10টা টাকা বের করে বলল, আপনাকে থামালাম যখন দিন না হয় কটা টফি। লোকটার মুখ হঠাৎই গম্ভীর হয়ে গেল। সোজা হয়ে দাঁড়িয়ে কনকের দিকে এক পা এগিয়ে এসে বললেন, বড় আমার কেনারাম এসেছেন। শোনো হে, বাংলা ভাষায় আকার হয় উকার হয়, কিন্তু হকার হয় না। কেন জানো? কেন? কারণ হকাররা কটা পয়সার জন্য যাত্রার ঘাড়ে উঠে বসতে পারে না, অকারণে যাকে তাকে মাল গুছিয়েও দেয় না। টাকাটা না নিয়েই 2টো টফি কনকের হাতে ধরিয়ে দেয় লোকটা। এবার ভেঙে পড়ো তো দেখি। দ্রুত প্ল্যাটফর্ম পেরিয়ে মুকুলের দোকানের সামনে চলে আসে কনক। ফুল নিয়ে তেমন জ্ঞানগম্যি নেই তার, তবে মুকুল বলে লোকটা ফুল ছাড়াও কি সব জড়িবুটি বিক্রি করে। ফুলের থেকে সেসব বেচে ফেলার দিকেই তার আগ্রহ বেশি। দাদা আপনার কাছে সুন্দর ফুল টুল আছে? অমলা ফুল? হ্যাঁ, আপনার মুখ দেখেই তো মনে হচ্ছে অম্লশূল আছে আপনার। চিকিৎসা করছেন নাকি? মা আমাকে মাঝে মাঝে চক্ষুশূল বলেন বটে,
তবে অম্ল টমলের ব্যাপারটা তো জানতাম না। লোকটা টগর কিংবা পেঁপে গাছের একটা মূল খপ করে সামনে তুলে এনে বলল, এই হলো কিংকরালি গাছের শিকড়, অম্লশূলের সাক্ষাৎ সমন। কিঙ্কর আলী নামটা পছন্দ হলো কনকের। হিন্দু মুসলমান দুই অফিসের স্ট্যাম্পই আছে। না আসলে আমার ফুল ফুল তো লাগবেই, এসব কি হবে হয়? বলছি বিকেলে জলে গুলে। বিরক্ত হয়ে লালচে রঙের কিছু ফুল তুলে নেয় কনক। ট্রেনের সামনের দিকটা এখন আগের থেকে কিছুটা ফাঁকা হয়েছে, তবে যারা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে কাউকেই চেনা লাগলো না কনকের। ফুলগুলো হাতে নিয়ে এসে এগিয়ে এলো ট্রেনের দরজার কাছে। দূরপাল্লার ট্রেন আপাতত এখানেই দাঁড়িয়ে থাকবে বেশ কিছুক্ষণ। কয়েকটা কামরার জানলা কাঁচের পাল্লা দিয়ে বন্ধ। যেগুলো ভিতরটা দেখা যাচ্ছে সেগুলো একদম ফাঁকা। কনক ইতস্তত পায়ে একটার পর একটা কামরায় উঁকি দিয়ে দেখতে লাগলো। এতক্ষণে কি নেমে গেছে? ওর কাছে তো কোনো ফোন নেই। তাছাড়া শিয়ালদাতে এত লোকজনের ভিড়ে টাওয়ারও আসে না সব সময়। কনকের চোখ দ্রুত চারদিক ঘুরে কি যেন খুঁজতে লাগলো। প্রায় বছরখানেক আগে ফেসবুকে একটা মেসেজ এসেছিল কনকের কাছে। স্প্যাম ফোল্ডারে ঢুকেছিল। মেসেজের বয়ান খুব স্পষ্ট। আমার মন ভালো নেই, একটু কথা বলবেন? মেসেজটা দেখে খানিকটা অবাক হয়েছিল কনক। চেনা নেই, জানা নেই, তার মন খারাপ নিয়ে হঠাৎ ওর মাথা ব্যথা হবে কেন? যে প্রোফাইল থেকে মেসেজটা এসেছে তার নাম নোভা। ব্যাস ওইটুকুই নাম, কোনো প্রোফাইল পিকচার নেই। তুরন্ত কিবোর্ড খটখটিয়ে কনক উত্তর দিয়েছিল, কে মশাই আপনি? এমন একজন যার মন ভালো নেই। কেন ভালো নেই? আগের প্রশ্নটা ভুল ছিল, এইবার একটা কাজের প্রশ্ন করেছেন। আজ আমার বাগানের চারা গাছটা মরে গেছে। কয়েক সেকেন্ড থম হয়ে বসে থাকলো কনক। নোভার চারা গাছের প্রতি স্নেহ ছিল বোঝা যাচ্ছে, কিন্তু মরে গেলে সেই বা কি করতে পারে? সান্ত্বনা দিতে এসে বলল, বেশ তো, চারা গাছ কি আর একটা দুটো হয়? আর একটা লাগিয়ে নিন। আর একটা? লেখাটা পড়ে কনকের মনে হলো নোভা অবাক হয়েছে। সঙ্গে সঙ্গে আবার উত্তর এলো, আর একটা কোথায় পাবো? কেন? বাজারে পাবেন। আপনি কি পাগল? আমাদের গোটা দুনিয়ায় মাত্র 17টা চারা গাছ আছে। একটা আমার কাছে ছিল, কিন্তু কেন যে মরে গেল। মজা করছে কেউ? প্র্যাঙ্ক? কনকের কানের ডগা লাল হয়ে উঠল। প্রোফাইলে ঢুকে সমস্ত অ্যাবাউট ইনফো নেড়ে ঘেটে দেখল সে। ফেক প্রোফাইল বলেই মনে হচ্ছে। তেমন কোনো ছবি নেই, কেবল একটা চারা গাছের ছবি আপলোড হয়েছে কিছু। সব কিছুই কেমন যেন রহস্যময়। সে আবার মেসেজ করে, এই আপনি ঠিক কে বলুন তো? আবার বাজে প্রশ্নটা করছেন আপনি। করছি কারণ মজা করছেন আপনি আমার সঙ্গে। আচ্ছা বেশ, করছি না মজা, আসছি আমি। এই না না শুনুন। কি? কিছু মনে করবেন না। বসের কাছে গাল খেয়েছি সারাদিন, সারাদিনই গাল খাই। আজ আমারও মনটা ভালো ছিল না জানেন। গাল খান কেন? কারণ সবাই বলে আজকালকার দিনে সারভাইভ করতে গেলে নাকি একটু স্বার্থপর হতে হয়। আমি মাঝে মাঝে হই, কিন্তু কম। তাছাড়া সবাই বলে আমার মাথায় তেমন বুদ্ধি নেই। ও মানে এইসব ভেবে আজ আপনার মন খারাপ? হ্যাঁ এই আর কি। কয়েক সেকেন্ড ওপাশ থেকে কোনো উত্তর আসে না। তারপর টাইপিং দেখায়। কনক দেখে তার আগের মেসেজের একটা উত্তর এসেছে। কে মশাই আপনি? অজান্তেই কনক হেসে ওঠে। All is found when all is lost and all is found.
বেজায় গরম পড়েছে আজ, কুলকুল করে ঘাম হচ্ছে সমস্ত শরীর জুড়ে। সেই সঙ্গে চোখের পাতায় রোদ পড়ে মাঝে মধ্যেই চোখ ধাঁধিয়ে দিচ্ছে। কনক মনে মনে ভাবে, তবে কি আসেনি সে? কনকের মনটা খারাপ হয়ে গেল। একটু পিছিয়ে আসতে যাচ্ছিল সে, এমন সময় পেছন থেকে কে যেন ডেকে উঠল। এই যে এখানে। পেছন ফিরতেই নোভাকে দেখতে পেল কনক। একটা ছোট সুটকেস হাতে দাঁড়িয়ে রয়েছে। মুখের উপরে সূর্যের ঝকঝকে রোদ এসে পড়েছে তার। কেবল ঠোঁটের কোণে মিষ্টি হাসি দেখা যাচ্ছে। গায়ে কালো রঙের জামা আর নীল জিন্স। আপনি? হ্যাঁ, চিনতে পারলে না তো? বলেছিলাম পারবে না। না মানে আসলে ছবিতে তার থেকে খারাপ দেখতে, তাই তো? কনক এবার হেসে ওঠে। তার থেকে ঢের বেশি ভালো। ছাড়ো তো ওসব মন রাখা কথা। কোথায় যাবে বলো এখন? আমাকে কিন্তু 4টের মধ্যে স্টেশনে ফিরতে হবে। এত তাড়াতাড়ি? আগে হ্যাঁ, 4:12 ট্রেন আছে, ওটা ধরতে না পারলে আর ফিরতে পারবো না। আচ্ছা বেশ, কিন্তু কিন্তু কি? জামার হাতায় আবার ঘাম মোছে কনক। মেয়েটার মুখেও ঘাম জমেছে। কনক হাত দিয়ে সূর্যটাকে কপাল থেকে আড়াল করতে করতে বলল, উফ, কি রোদ আছে, একটু বৃষ্টি হলে। মেয়েটা লাজুক হাসে। উফ, তুমি না সোজাসুজি বললেই হয়। এতক্ষণে অন্যদিকের প্ল্যাটফর্মগুলোতেও ট্রেন এসে থেমেছে। আবার লোকজনের ভিড়ে ভরে যেতে শুরু করেছে প্ল্যাটফর্মটা। নোভা কি ভেবে চোখ বুজে নিজের হাতটা আকাশের দিকে তুলে ধরে, যেন একটা বিশাল আকায় অদৃশ্য পাথরকে এক হাতে তুলে ধরেছে সে। দু একবার পাক খায় হাতটা। ভিড় ভাট্টার মধ্যে কারো চোখে পড়ে না অদ্ভুত ইশারাগুলো। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশে কালচে মেঘের একটা দল এসে জড়ো হয়। এতক্ষণ কোনো চিহ্নই ছিল না এদের। দ্রুত ভারী হতে থাকে মেঘগুলো। ফোঁটায় ফোঁটায় বৃষ্টি নামে। হয়েছে, চলো এবার। কথাটা বলে সুটকেসটা হাতে নিয়ে সামনে হাঁটা দেয় নোভা। কনকের মুখের উপরে কিছু ঠান্ডা জলের ফোঁটা এসে নামে। সেগুলো মুছতে ইচ্ছাও করে না তার। রাত ঠিক 3টে নাগাদ মেসেঞ্জার থেকে একটা টুং করে শব্দ আসতেই উঠে বসলো কনক। রাতের দিকে আজকাল আর ঘুম আসে না তার। নোভা রাতের দিকেই অনলাইন হয়। সে নাকি সারা সকাল ঘুমিয়ে কাটায়। তার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে কনকেরও স্বভাব পাল্টে গেছে। তবে নোভাকে তো আর অফিসে যেতে হয় না। কনকের সারা দিন চোখ চুলকায়। অফিসে গিয়ে ঢুলু নিয়ে এসে যায় বারবার। বিমলেশদার কাছে গালাগালি আরও বেড়ে ওঠে। জানতাম নির্ঘাত জেগে আছো, একটা মেসেজ করেই তো ঘুমিয়ে যেতে পারতে। ওপাশ থেকে উত্তর আসে, তো নিজেই তো মেসেজ করলে। আমার আর সময় কোথায়? আমরা চাইলেও এখানে দিনের বেলা জেগে থাকতে পারি না। এই রাতটুকু নিয়ে যা যোগাযোগ করা যায়, তা বলে তুমি জেগে বসে থাকবে? আমি জেগে থাকি আর তোমার চোখে ডার্ক সার্কেলস পড়ে কি করে? ওপাশ থেকে জবাব আসতে সময় নেয়। মনে হয় নোভা অবাক হয়েছে। কোনো কিছু লেখার আগেই আবার উত্তর আসে, ডার্ক সার্কেলস কোথায়? আরে গাধা, ওটা ডার্ক সার্কেলস নয়, আই শ্যাডো। ভালো লাগছে না? তো মোটেই না। যাও, তোমাদের ওদিকের মেয়েদের নিয়ে কত স্টাডি করলাম আজ, জানো? ভাবলাম তোমাকে চমকে দেব। বাঁকা হাসি হাসে কনক। ওখানেই তো মজা। আমাদের শহরের মানুষকে মোটেই বই টই পড়ে বোঝা যায় না। তাহলে এখানে এসে বুঝতে হয়, মিশতে হয়। বাইরের লোকের কাছে আমরা মুখে কুলু পেটে থাকি, বুঝলে? আমারও খুব সন্ধ্যাবেলা হাওয়া খেতে খেতে হাওড়া ব্রিজ দেখতে ইচ্ছা করে, জানো?
প্রিন্সেপ ঘাট, রবীন্দ্র সদন মেট্রো, আরও যা যা ছবি পাঠিয়েছিলে। তুমি দেখেছিলে সবগুলো? অনেকবার, বিশেষ করে হাওড়ার ব্রিজটা। সন্ধেবেলা জলের ওপরে ওইভাবে সত্যি ছায়া পড়ে, নাকি এডিট করেছো? শুধু ছায়া? ঠং ঠং করে ঠেলা গাড়ির আওয়াজ, জোলো হাওয়া, আর ধরো রলিক্সের গাড়ি থেকে দাঁত কনকন করে দেওয়া আইসক্রিম। ওপাশ থেকে আবার কিছুক্ষণ উত্তর আসে না। কনক চোখ বুজে কল্পনা করে ওর সামনের ল্যাপটপের থেকে ঢের ছোট একটা কিম্ভূত দর্শন মেশিনের সামনে শুয়ে আকাশ পানে চেয়ে রয়েছে নোভা। কল্পনার আলোয় ভেসে বেড়াচ্ছে কলকাতা শহরের বুকে। এই এসো না একবার এখানে, একবার। যেদিন আসবে সেদিনই চলে যাও। যাব, দেখো একদিন নিশ্চয়ই যাব। আসলে আমি এতটা দূরে থাকি যে হুট করে ওখানে গেলে আর ফিরতে পারবো না। আচ্ছা, অপেক্ষা করবো না হয়। আমরা কিন্তু তোমাদের মতো অতদিন বাঁচি না। একদম উল্টো পাল্টা বকবে না, আমার কত কত কথা বলার আছে তোমাকে। তো বলো। কি জানি, চেষ্টা করি, কিন্তু সামনে দাঁড়িয়ে মনে হয় না বলতে পারবো। বেশ, তাহলে আমি দেহ রাখি, তারপর প্ল্যান জেট করে ভূত নামিয়ে তাকে বলো না হয়। উফ, তুমি চুপ করবে? অফিস থেকে ফেরার সময় ঘুরপথে আসে কনক। কোনোদিন ইচ্ছা করে শ্যামবাজারের মোড়ে চলে যায়, নেতাজির ছবি তোলে। গঙ্গার ধার বেয়ে ঢুকে পড়ে কুমোরটুলির পোটো পাড়ায়। মোবাইলের অস্পষ্ট ক্যামেরায় ছবি তুলে আনে কলকাতা শহরে। লাইন দিয়ে লোকে পুজোর বাজার করছে। কাঁপা কাঁপা হাতে ভুল ফ্রেমে তোলে ঠেলা রিক্সার উপরে সার্কাসের খেলার কায়দায় দেহাতি রিক্সাওয়ালা ঘুমিয়ে আছে। বড় বাজারে দোকানে একদল ছেলে মেয়ে হাত ধরাধরি করে সরস্বতী পুজোর শাড়ি কিনছে। কলেজ স্ট্রিটের এক একানে বইওয়ালা গুটি কয়েক পুরনো ছেঁড়া খোঁড়া বই বিছিয়ে বসে আছে খদ্দেরের আশায়। এই সব ছবি তুলে এনে সে পাঠায় মেসেঞ্জারে। কলকাতা থেকে কয়েক আলোকবর্ষ দূরে চলে যায় সেই ছবি। সেখানে অন্য এক রঙে স্বপ্ন বনে কেউ। আচ্ছা, যদি একদিন হুট করে কলকাতায় পৌঁছে তোমাকে জানাই যে আমি এসে গেছি, তারপর যদি আর যোগাযোগ করতে না পারি, তাহলে আমাকে খুঁজে বার করতে পারবে? পারবো না কেন? কি করে? আমাদের এই শহরটা বুঝলে তোমার থেকেও বেশি ম্যাজিক জানে। তাই? কিরকম ম্যাজিক? ওই যে বললাম, না আসলে কিচ্ছু জানতে পারবে না। এই সত্যি বলছো? ম্যাজিক আছে তোমাদের ওখানে? অকারণে মিথ্যে বলবো কেন বলো তো? আচ্ছা, একবার এসে দেখোই না। রাতে ঘুমানোর আগে ভাবনায় ডুবে যায় কনক। সত্যিই যদি কোনোদিন এসে পড়ে নোভা, কি দেখাবে ওকে? কলকাতায় ধুলো, বালি, দূষণ, কলকারখানার প্যাঁ পো আর ভিক্টোরিয়া মেমোরিয়াল ছাড়া সত্যিই কি কিছু আছে দেখানোর মতো? দৌড়ে দৌড়ে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসে দুজনে। মাথার চুলের ওপরে ফোঁটা ফোঁটা বৃষ্টির জল জমে আছে। মেয়েটার হাতের ব্যাগটাও ভিজেছে খানিকটা। দু একজন ঠেলাওয়ালাকে দেখা গেল স্টেশনটা দ্রুত পার হয়ে যেতে। পোড়া তেলের সঙ্গে মিশেছে গিজগিজে লোকের ঘামের গন্ধ। স্টেশন থেকে বেরোতেই মাথার উপরে কালো মেঘে আধ ঢাকা নীল আকাশটা দেখতে পায় ওরা। ওয়েলকাম টু কলকাতা। হাতের ফুলটা মেয়েটার দিকে এগিয়ে দেয় কনক। মুখ জুড়ে হাসি খেলা করছে তার। হাত বাড়িয়ে ফুলটা নিয়ে নেয় নোভা। লাল ফুলের পাপড়িগুলো যেন আরও লাল হয়ে ওঠে। কনকের মুখের দিকে চায় সে। অভিমানী গলায় বলে, মিথ্যে বলেছিলে তাই তো? কই? তুমি যে বলেছিলে এখানে সবাই ম্যাজিক জানে, কই? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। নিজের ঠোঁটে আঙুল রাখে কনক। চারপাশটা দেখে নিয়ে ফিসফিস করে বলে, এই
এখানে একদম এসব কথা নয়। কেউ শুনে ফেললে কি হবে? কি হবে? আরে তোমাকে বলেছিলাম না, এখানে বাইরের লোককে কিছু দেখানো একদম বারণ। যতক্ষণ না ভালো করে মিশছ কিচ্ছুটি বুঝতে দেওয়া চলবে না। আরে এখন যা দেখবে সব সাজানো। আচ্ছা, ব্যাগ থেকে ছাতা বের করে মাথার উপরে ধরে কনক। সবার আগে কোথায় যাবে বলো? হাওড়া ব্রিজ। আচ্ছা বেশ, চলো। এই শোনো না, আমি যাব ঠিক করেছি। সত্যি বলছো? অফিসে মেলা ক্লান্তি গেছে আজ। বিছানায় গা এলিয়ে দিয়েছিল কনক। মেসেজটা আসতেই সে তড়াক করে উঠে বসলো। কিন্তু কি করে? ট্রেনে। হতাশ হলো কনক। তার মানে ইয়ার্কি মারছে। সে আর কিছু উত্তর দিল না। আচ্ছা, তুমি বিশ্বাস করছো না তাই তো? না, করছি না। আচ্ছা বেশ, বলছি শোনো। অনেকক্ষণ টাইপিং দেখানোর পর একটা প্রায় 10 নম্বরের বাংলা রচনার মতো মেসেজ এলো কনকের কাছে। আমাদের একটা রকেট তোমাদের ওখানে একটা ফাঁকা মাঠে নামবে। সে মাঠ কোথায় আমি জানি না, লোকের চোখের সামনে তো আর নামা যায় না, তাই ফাঁকা মাঠে নামতে হবে। সেখান থেকে হেঁটে হেঁটে একটা রেল স্টেশনে যাব আমরা। তারপর ওখান থেকে তোমার কাছে যেতে পারবো। ফিরে আসার সময় আবার ট্রেন ধরে ওই মাঠে ফিরে আসবো। কোনো রকম দেরি হয়ে গেলে কিন্তু সর্বনাশ হবে। আমাকে ছেড়েই ওরা চলে যাবে। কই গেলে? এই শুনছো? কনকের দিক থেকে আর সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ অপেক্ষা করলো মেয়েটা। শেষে যখন লগ আউট করতে যাচ্ছে তখন টুং করে একটা মেসেজ এলো তার কাছে। নোভা, নোভা। আরে কোথায় ছিলে বলো তো তুমি? আমি তো উঠতে যাচ্ছিলাম। হ্যাঁ, আসলে উৎসাহের চোটে ফোনটা মাথায় মেরে দিয়েছিলাম। ব্যাটারি ফ্যাটারি খুলে কি একটা অবস্থা। তুমি সত্যি আসবে? উত্তর টাইপ করার বদলে নোভা হেসে ফেলে। গঙ্গার ধার দিয়ে হাঁটতে হাঁটতে অবাক চোখে দূরের দিকে চেয়েছিল নোভা। দুপুরে গঙ্গার ঘোলাটে জলরাশি তার ঘন নীল দুচোখে ছায়া ফেলছে বারবার। মাঝে মাঝে সেই জলের উপর দিয়ে লঞ্চ ভেসে যাচ্ছে। সেগুলো দেখে যেন বারবার চমকে উঠছে ও। ওর হাতটা এখন কনকের হাতের মধ্যে বন্দি হয়ে রয়েছে। ভীষণ অবাস্তব মনে হচ্ছে সব কিছু। এতদিন কেবল ছবিতে দেখে এসেছে এই জায়গাটা। মনে মনে কল্পনা করেছে দুজনের মধ্যেকার এই সময়টুকুনি। সেটা কোনোদিন সত্যি হয়ে উঠবে ভাবতেই পারেনি ওরা দুজনে। কিন্তু আবার সেই ভাবনাটা এসে চেপে ধরে ওকে। কি আছে কলকাতায় দেখবার মতো? রঙিন কিছুই নেই, একটা স্বার্থপরের শহর। হঠাৎ কনকের হাতে কিসের একটা অভাব বোধ করে নোভা। চমকে উঠে তার দিকে তাকায়। এই তোমার ঘড়িটা কি হলো? ঘড়ি? অন্য কোথায় যেন হারিয়ে গেছিল কনক। চমক ফিরতে হাতের দিকে চেয়ে সে দেখল সত্যিই ঘড়িটা গায়েব। এ বাবা, তাহলে রাস্তায় কেউ... আর একটা আংটি ছিল তোমার ছবিগুলোতে, সেটা কই? কনক কাঁধ ঝাঁকায়। কদিন আগে অফিসের একটা লোককে ঘুষ দিতে জরুরি কটা টাকা দরকার পড়ে তাকেই বেচে দেয় আংটিটা। তবে ঘুষের কথাটা নোভাকে বলা যাবে না। সে বলে ওটা খুলে রেখেছে। আর ঘড়িটা? চুরি করে নিয়েছে কেউ। নোভার মুখে ছায়া নামে। কনকেরও। একটা ম্যাজিক শহর দেখাবে বলে তাকে এখানে নিয়ে এসেছে সে। তার বদলে এখনও কেবল রোদ, ঘাম আর চোর ছেঁচো ছাড়া আর কিছুই দেখাতে পারল না। তবে নোভাকে দেখে মনে হয় না খুব একটা আশাহত হয়েছে সে। কনক হাওড়া ব্রিজ ধরে হাঁটতে হাঁটতে কয়েকবার লক্ষ্য করেছে নোভা অন্তহীন জলরাশির বদলে
ওর মুখের দিকেই চেয়ে আছে এক টানা। ও ফিরে তাকাতে গেলেই মুখ ফিরিয়ে নিয়েছে। এবার সময় দেখবো কি করে? কনক মৃদু হেসে আশ্বস্ত করে তাকে, চিন্তা করো না, আমার কাছে ফোন আছে। তাছাড়া কলকাতা শহরে ঘড়ির অভাব নেই, এখানে সবাই খুব ব্যস্ত। নোভা তার হাতের উপরে চাপ দেয়। একটু খেয়াল রেখো প্লিজ, 4:12 ট্রেনটা না ধরতে পারলে আমি আর ফিরতে পারবো না। বড্ড কম সময়ের জন্য এলে তো, আমার কবে আসবে? নোভা ঠোঁট উল্টায়। তাহলে যেও না। ধুর পাগল, তা হয় না। কেন হয় না? তুমি চাইলে যেতে পারবে আমার সঙ্গে আজ? কি করে যাই? আমার মা বাবা আছে, তাদের প্রতি দায়িত্ব আছে। তাছাড়া আমি তোমাদের ওখানকার লোক নই। আমারও তাই। আচ্ছা, দূরে থাকলে আর ভালোবাসবে না আমাকে? সব সময় বাসবো। ঠিক বলছো তো? আমি কিন্তু নজর রাখতে পারবো না তোমার উপরে, আর 5টা লোকের মতো বাড়ি ফিরেই দেখতে পাবে না আমাকে। কেন? তুমি মেসেঞ্জারে আসবে না? ধুর, তুমি না। দুপুরে রোদ এসে পড়েছে কনকের মুখে, ভুরু দুটো কুঁচকে যাচ্ছে বারবার। ওরা যে ঘাটে বসে আছে সেটা থেকে কিছু দূরেই একটা নারকেল গাছ আছে। মিটার খানেক দূরে ছায়া পড়েছে তার। নোভা সেটার দিকে চেয়ে হাত দিয়ে কিছু ইশারা করে। গাছটার একটা পাতা তার নিজের জায়গা থেকে সরে আসে। গাছের ছায়াটা পড়ে কনকের মুখের উপরে। নোভা ধীরে সুস্থে তার কাঁধে মাথা রাখে। কনক চাপা গলায় বলে, তোমাকে একটা মিথ্যে বলেছি নোভা। ভেবেছিলাম এসব বললে তুমি আরো আসতে চাইবে। কি মিথ্যে? হাত দিয়ে নোভার থুতনিটা তুলে ধরে কনক। আমাদের এই শহরটায় কোনো ম্যাজিক নেই। এখানে লোকজন খুব স্বার্থপর, ফাঁকিবাজ, যে যার নিজের ধান্দায় মেতে রয়েছে। যে ফুলটা তোমাকে দিলাম সেটা একটা লোকের কাছে কিনেছি আজ সকালে। আমার মনে ছিল না কিছু দেওয়ার কথা। দোকানদার আগে আমাকে অন্য কিছু গছাতে চাইছিল। এখানে এটাই নর্মাল, জানো। আমাদের শহরে কোনো ম্যাজিক নেই নোভা। এখানে সবাই সবাইকে ঠকিয়ে কেবল এগিয়ে যেতে চায়। নোভার মুখে কোনো পরিবর্তন আসে না। সে চোখ বুজে উত্তর দেয়, ধুস, ওর সঙ্গে আমার কিচ্ছু যায় আসে না। আচ্ছা, এখন যায় আসে না, আর এতদিন যে ছবি দেখতে চাইতে? ওগুলো দেখে তোমার শহর থেকে হিংসে হতো খুব, জানো। তাও ভালো লাগতো দেখতে। সে আবার কি? হিংসে হতো কেন? নোভা হাওয়ায় একটা হাত চালায়। আরে ধুর, তুমি বুঝবে না। রাস্তা দিয়ে তুমি হেঁটে যাও, পুকুরটার পাড়ে অফিস থেকে ফেরার সময় রোজ বসো, ছাদটায় উঠে সিগারেট খাও। রাস্তা, পুকুর আর ছাদ রোজ দেখতে পায় তোমাকে। কনক হেসে ফেলে। আর আমার মনে হতো ওই প্রত্যেকটা জায়গায় তুমি আছো। এই গলিটা ঘুরলেই তোমাকে দেখতে পাবো, এই ছাদটা থেকে মুখ বাড়ালেই দেখবো তুমি নিচে দাঁড়িয়ে আছো। রিক্সা করে এইমাত্র যে মেয়েটা পাশ কাটিয়ে গেল সেটা তুমি। মাঝে মাঝে দেখতাম উঁকি দিয়ে, হতাশ হতাম, কিন্তু ওই যে মনে হওয়া আর দেখার মাঝে কয়েকটা সেকেন্ড, ওইটা ভারী মজার ছিল জানো। থমথমে মুখে নোভার বন্ধ চোখের দিকে চায় কনক। নোভা, বলো। আমাদের জীবনটা ভীষণ শক্ত, আমরা তাও ম্যানেজ করিনি কোনো মতে। আমাদের এই স্বার্থপর শহরে অন্যদের থেকে একটু কম স্বার্থপরতা করে গালাগালি আর লাতিঝাঁটা খেয়ে আমাদের দিন কেটে যায়। তবে কি জানো, এসবে অসুবিধা হয় না আর। এখানকার লোকেরাও কোনো ম্যাজিক জানুক না জানুক, একটা ম্যাজিক জানে, মানিয়ে নেওয়া। এই তো দেখো না, তুমি যদি আর কোনো দিন না ফেরো, এই যদি আমাদের শেষ দেখা হয়, আমি সেটাও মানিয়ে নিই। আমি তাতেও আপত্তি করব না। শুধু
একটা রিকোয়েস্ট রাখবে আমার? আগে বলো তো। কনকের মুখের দিকে মুখ তুলে চায় নোভা। নোভা, এই শহরটা যতই সাদা কালো হয়ে যাক, আমার জীবনে তুমি রঙিন থেকো সবসময়। এইটুকু রং ছাড়া মানুষ বাঁচে না। আমি সব সময় থাকবো তোমার কাছে, এইভাবে। দুটো হাতে পাশ থেকে কনককে জড়িয়ে ধরে নোভা। কনক সজল চোখে খেয়াল করে গঙ্গার ঘোলাটে জলের উপরে কিছু অজানা রং খেলা করছে। সূর্যটা ঢলে পড়েছে বলে নাকি অন্য কোনো কারণে কনক বুঝতে পারে না। ঘড়ির কাঁটা এগিয়ে চলে, টিক টিক টিক। একটা ট্যাক্সি করে দুজনে বেশ কিছুক্ষণ গোটা শহর ঘুরে বেড়ালো। মানে কনকের পকেটে যতটা ট্যাক্সি চড়ার মতো টাকা ছিল আর কি। 1 মাসের গোটা মাইনেটাই উজাড় করে দিয়েছে একটা দিনে। তার বদলে একটা জীবন খুশি থাকার মতো রসদ পেয়েছে খুঁজে। নোভাকে প্রিন্সেপ ঘাট দেখিয়েছে, কুমোরটুলি দেখিয়েছে, উত্তর কলকাতার দুপুরের ঘুমন্ত বাড়ি দেখিয়েছে। উল্টোটাঙ্গা ব্রিজের নিচ থেকে রঙিন জল কিনে খেয়ে ঠোঁট লাল করেছে দুজনে। ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে ক্রমাগত, টিক টিক টিক। কাল থেকে আবার সেই বর্ণহীন জীবনে ফিরে যেতে হবে কনককে। আবার বসে গালাগালি খাবে, বিড়াল মুখ ঘুরিয়ে চলে যাবে, পাওনাদার এসে হুজ্জুতি করবে। এই গোটা শহরটাকে একদিনের জন্য রঙিন করে দিয়ে চলে যাবে নোভা। কাল আবার এই জায়গাগুলোর ওপর দিয়েই বাসে ট্রামে করে যেতে হবে ওকে। কেবল নোভা থাকবে না। এই প্লিজ যেও না। মিনিট 5 অন্তর বলে উঠছে কনক। এই এরকম করো না প্লিজ, আমার কি যেতে ইচ্ছা করছে বলো। কনকের কবজিটা প্রতিবার আরো শক্ত করে ধরেছে নোভা। না, শব্দ খুঁজে পায়নি একটাও। টিক টিক টিক। কনকের মানিব্যাগ একেবারে শেষ হয়ে এসেছে যখন, তখন ওদের ভাড়ার ট্যাক্সিটা লেক টাউনের কাছাকাছি এসেছে। ওদের নামিয়ে দিয়ে ট্যাক্সিওয়ালাটা দুবার প্যাক প্যাক করে হর্ন দিয়ে হাওয়া হয়ে গেল। দুজনে একটা মোটামুটি ফাঁকা বেঞ্চ খুঁজে নিয়ে তাতে বসে পড়ল। ঘড়ির আর দরকার হয় না এখানে। লেক টাউনের তেমাথা ক্রসিংয়েই একেবারে আকাশ আলো করে দাঁড়িয়ে আছে কলকাতার বিগ বেন। তার মাথার উপরে একটা দানবের মতো চেহারার ঘড়ি দেখা যাচ্ছে। গোটা শহরের লোক এই ঘড়ি দেখেই সময় মিলিয়ে নেয়। কনক আর নোভা বেঞ্চে বসতেই ঢং ঢং করে 3টে বাজলো তাতে। কনকের ফোনেও ঘড়ির কাঁটা 3টে ছুঁল, টিক টিক টিক। আর আধ ঘন্টা থাকবে, তাই না? নোভা উপরে নিচে মাথা নাড়ল। চোখ দুটো ছলছল করছে তার। আচ্ছা, তুমি তো কত কিছু পারো, টুক করে এখান থেকে ওই ফাঁকা মাঠে চলে যেতে পারবে না? ওটা আমি পারি না। একটু দূরে একটা কুকুর ঘুরে বেড়াচ্ছিল। কুকুরটার একটা পা নেই, ভারী কষ্টে লেংচে লেংচে হাঁটছে বেচারা। কুকুরটাকে দেখে ভারী মায়া লাগলো কনকের। কি খেয়াল হতে জিভ দিয়ে চুপচুপ করে একটা আওয়াজ করে তাকে কাছে ডাকলো নোভা। কুকুরটা কাছে আসতে তার মাথায় হাত রাখল। কুকুরটা এইটুকু আদরেই কষ্ট ভুলে লেজ নাড়াতে লাগলো। হঠাৎ করেই মাথা থেকে হাতটা তুলে আবার পিছিয়ে বসলো নোভা। কনক অবাক হয়ে দেখল কুকুরটার কাটা পায়ের জায়গায় একটা নতুন পা গজিয়েছে। ব্যাপারটা মনে হয় সে নিজেই বিশ্বাস করতে পারেনি। দুবার কেউ কেউ শব্দে ডেকে লেজ তুলে লাফাতে লাফাতে কোথায় যেন চলে গেল সে। বিগ বেনের দিকে তাকালো কনক। আর 20 মিনিট। তার দৃষ্টি নোভার চোখ এড়ালো না।
তুমি এত চিন্তা করছো কেন বলো তো? আমি তো থাকবো তোমার কাছে। বললেই হলো, আজ দুপুরের মতো করে থাকবে আর কোনো দিন। কনকের মাথায় একটা হাত রাখে নোভা। ওভাবে তো সবাই থাকে, আমরা না হয় একটু অন্যভাবে থাকলাম। আর আর তোমাকে দেখতে ইচ্ছা করলে? কনকের দিকে আরেকটু সরে এসে বসে নোভা। আচ্ছা, যেটুকু সময় আছে আর একটু দেখে নাও না হয়। আচ্ছা নোভা, আমার মাঝে মাঝে ইচ্ছা করতে পারে না স্বার্থপর হতে, তাহলে অন্তত কারোর কাছে গালি খেতাম না। তোমাকে তোমাকে আর জোর করে আটকে রাখতে পারতাম। আটকে রাখতে পারবে না, অত জোর নেই তোমার গায়ে। কি যেন একটা অস্বস্তি তাড়া করে চলেছে কনককে। সামনে বিরাট বড় ঘড়িটা আজ না থাকলেই ভালো হতো। বারবার ওর দিকে চোখ চলে যাচ্ছে। ছোটবেলা থেকেই একটা বোধই বারবার প্রকট হয়েছে ওর বুকের ভিতর, অস্বস্তি। কাউকে কিছু বলতে না পারা, কারো সঙ্গে কিছু ভাগ করতে না পারা। ছোট থেকেই ভারী বোকা শোকা সে। কোনো জিনিস চলে যেতে দেখলেও সে আটকাতে পারে না। তেমন করে জড়িয়ে ধরতে পারলে কেউ কি চলে যেতে পারে? সব কিছুকে কি যেতে দেওয়া যায়? কনক বুঝতে পারছে নোভাকে যেতে দেওয়া যায় না, কিন্তু যেতে দিতে হবে। ও কাউকে আটকে রাখতে পারে না। ও কেবল নিজের কথা ভেবে স্বার্থপরতা করতে পারে না। হঠাৎ কি যেন একটা হয়ে যায় ওর ভিতরে। ছোট থেকে জমানো সমস্ত আটকাতে না পারার যন্ত্রণা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে কনকের উপর। আর অন্য কিচ্ছু মাথায় আসে না তার। লেকটাউনের সচল রাস্তার ধারে আচমকাই নোভাকে জাপটে ধরে সে। আমি যেতে দেব না তোমাকে। নোভা উত্তর দেয় না। কনকের মাথাটা টেনে নেয় নিজের কাঁধে। টিক টিক টিক। 3:35 বেজেছে। দূরে কোনো এক নির্জন প্রান্তরে এক এক করে জমা হতে শুরু করেছে কিছু ছায়া মানুষ। শেষ ট্রেন বিকেল 4:12। এবার না উঠলেই নয়। এতক্ষণ নোভার কাঁধে মাথা রেখে শুয়েছিল কনক। নোভা ধীরে ধীরে তার মুখ তুলে ধরে। এবার যেতে হবে গো আমায়। আচ্ছা বেশ। হুট করেই যেন মুখের ভাব বদলে গেছে কনকের। যেন নোভা চলে যাবে তাতে কিচ্ছু এসে যায় না তার। সত্যি কি এই শহরের মানুষগুলো স্বার্থপর? নোভাকে এবার ভুলে যাবে কনক? কনকের মুখের দিকে চেয়ে আচমকাই এতক্ষণ পরে কান্না পেয়ে গেল নোভা। মনে রেখো আমাকে, কেমন? সজল চোখেই বলে নোভা। শেষবারের মতো একবার চাপ দেয় কনকের হাতে। রাখবো তো সব সময়? না, সেই আকুলতা নেই। যেন কেবল বলতে হয় বলেই বলছে। মাথা নিচু হয়ে আছে তার, চোখ তুলে তাকাচ্ছে না। আর 1 সেকেন্ড দাঁড়ালেও দেরি হয়ে যাবে। হাতে ব্যাগটা তুলে নেয় নোভা। মুখে একবার বলে, আমি আসছি। যাও। ওকে কি স্টেশন অবধি ছাড়তে যাবে না কনক? হুট করে এতটা বদলে গেল কেন ছেলেটা? এই শহরের মানুষগুলো কি তাহলে এরকমই? এই ছেলেটাও তার ব্যতিক্রম নয়। আর কিছু না বলে কয়েক পা এগিয়ে যায় নোভা। পেছন থেকে হঠাৎ করেই একটা চাপার ডাক শুনতে পায় সে। নোভা। নোভা ফিরে তাকায়। তার গাল গড়িয়ে জলের ধারা নেমেছে। বলো। আমি আগেই বলেছিলাম আমরা স্বার্থপর। নোভার মুখে সেই করুণ হাসিটা ফিরে আসে। আমার অসুবিধা নেই তাতে, বিশ্বাস করো। শুধু তোমাকে দেখতেই এসেছিলাম আমি। সেই সঙ্গে আমরা ঘুষখোরো। পয়সা দিয়ে ছলচাতুরি করে এখানে সবাইকে হাত করা যায়। আমাকে যেতে হবে কনক। নোভা চোখের জলটা মুছে বলে, যেতে পারবে না।
ট্রেন বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে। অপরাধীর মতো মুখ করে বলে কনক। বিগ বেনের দিকে তাকায় নোভা। 3:40ও বাজেনি, 4:12 ট্রেন, এখনো দেরি হয়ে যায়নি তেমন। কনক কি বলছে এসব? আমাদের অফিসে একজন কাজ করে, তার ভাই ওই ঘড়ির যন্ত্র বিকল হলে সেটা মেরামতের কাজ করে। সোনার আংটিটা বেচে মোটা টাকা ঘুষ দিতে হয়েছে ওকে। অত বড় ঘড়িটায় 0.5 ঘন্টা টাইম স্লো করাটা। মানে তুমি? রাগত মুখে এগিয়ে আসে নোভা। আমি জানি তোমার ফেরাটা জরুরি, আমি জানি জোর করে কাউকে আটকে রাখা যায় না, আজকের আগে কাউকে রাখিও নি কোনোদিন, কিন্তু ওই যে বললাম। কি? নোভার চিৎকারে পিচের রাস্তা কেঁপে ওঠে। আমরা স্বার্থপর, আমরা অন্যের আগে নিজের প্রয়োজন বুঝি। নোভার মুখের দিকে চেয়ে ভয়ের চোটে মাটিতেই বসে পড়ে কনক। পকেট হাতড়ায় একবার, গোলাপটা, সেই খৈনিখোর লোকটা দেওয়া টফিটা উঠে আসে হাতে। সেটাই নোভার দিকে বাড়িয়ে ধরে এসে বলে, প্লিজ যেও না, থেকে যাও। ভীষণ রেগে গেছিল নোভা, কিন্তু কোনো এক ম্যাজিকে তার মুখের রং পাল্টাতে শুরু করেছে। ব্যাগটা মাটিতে রেখে সেও বসে পড়ে কনকের সামনে। তারপর কাঁপা কাঁপা গলায় বলে, যাব না, যাব না কোথাও, এখানেই থেকে যাব। বলেই সজোরে হামলে পড়ে কনকের কম্পমান শরীরের উপর। ভার সামলাতে না পেরে দুজনেই হুমড়ি খেয়ে পড়ে ফুটপাথের উপর। এক ধূসর বর্ণহীন শহরের ফুটপাথ কোনো গোপন ম্যাজিকের ছোঁয়ায় রঙিন হয়ে ওঠে। My eyes are open, my heart is beating, my lungs are full and my body's breathing. I'm moving forward, I found my freedom, I found a life that gave me reason to live. আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে। সত্যি দিন দিন বড্ড স্বার্থপর হয়ে পড়ছি আমরা। অন্যের দুঃখে কাঁদি না, অন্যের বিপদে পাশে দাঁড়াই না, এমনকি অন্যের সঙ্গে দেখা সাক্ষাৎও বন্ধ হয়ে গেছে আজ বহুদিন। কিন্তু ওই যে একটা কথা আছে, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আর একটা গোপন কথা কি জানেন তো, মাঝে মাঝে স্বার্থপর হওয়ায় কিচ্ছু দোষের নেই। আজ গল্প পাঠে নোভার ভূমিকায় ছিল সুচিস্মিতা সাহা। আর আমাদের এই ভিডিওটা স্পন্সর করার জন্য বিশেষ ধন্যবাদ দেবমাল্য ঘোষ, দেবাদ্রি চ্যাটার্জি, শ্রেয়ান চৌধুরী, সৌভিক দাশগুপ্ত, সপ্তর্ষি রায়, সৌম্যজিৎ সরকার, প্রীতম দাস, বুমা ব্যানার্জি, সৌমেন মুখার্জি, সম্রাট রায়, দেবস্মিতা নাগ, সৌপ্তিক ভট্টাচার্য এবং দেবারতী ঘোষকে। ডেসক্রিপশন বক্সে খুঁজে পাবেন ফেসবুক গ্রুপ মিডনাইট হরর স্টেশন লাভার্সের লিঙ্ক। সেখানে গিয়ে যোগ দিতে পারেন এক বিচিত্র কুইজ প্রতিযোগিতায়। শুনছিলেন মিডনাইট হরর স্টেশনের বিশেষ গল্প যদি বলো রঙিন। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।